যেন ওকে। আসসালামু আলাইকুম আমাদের অনলাইন বেসিক ক্লাসের শিক্ষার্থীবৃন্দ। আমাদের তৃতীয় ক্লাস আজকে শুরু হয়েছে। তৃতীয় ক্লাসের আজকে আমরা প্রথমে অল্প একটু রিভিউ নিব, আপনাদের কে কতটুকু পড়া পড়ছেন সেটি একটু দেখব। আমাদের মাহফুজুর রহমান, আপনি মৌলিক স্বরবর্ণ 10টা কি কি একটু বলেন। মৌলিক স্বরবর্ণ 10টা কি কি স্যার? হ্যাঁ, স্যার হচ্ছে মৌলিক স্বরবর্ণ 10টা স্যার হচ্ছে আ, ইয়া, অ, ইয়, ও, ইও, উ, ইউ, উ, ই। ওকে, সুন্দর হয়েছে। তারপরে আহ এইচ এম মোল্লা, আপনি মৌলিক স্বরবর্ণ 10টা কি কি একটু বলার চেষ্টা করেন। হ্যালো, ওকে, পারবেন বলতে? আচ্ছা, আমরা আরেকজনের কাছে যাচ্ছি। কানিজ রূপা, আপনি বলার চেষ্টা করেন। আ, ইয়া, অ, ইয়, উ, ইউ, উ, ইউ, উ, ই। আচ্ছা, আপনার উচ্চারণটা শুনে আমার কাছে একটু কারেকশন আছে। এই যে এইটা আর এইটা একই রকম মনে হইলো আপনার কাছে, উ উ এরকম মনে হয়েছে। প্রথমটা হবে ও ইউ, ও ইউ, ও, ইউ। ও ইউ। আর এরপরের যেটা হবে উ ইউ, উ ইউ এরকম। ইউ। তারপরে আমাদের আহ আহ, ফারিহা ইসলাম তানহা, আপনি আপনাকে প্রশ্ন করব। মৌলিক স্বরবর্ণ 10টা ঠিক আছে, কিন্তু এখন আমাদের সামনে যেটা আছে, আমাদের ওই যে জিরো বা ইয়ং সারা, এইটাকে আমরা কি বলি বাংলার সাথে যদি তুলনা করি? কি বলে এগুলাকে? স্যার আরেকবার একটু বলতেন যদি। আমাদের এই স্ক্রিনের সামনে যেটা আছে, জিরো সারা যে স্বরবর্ণগুলো এখন আছে আমাদের সামনে, এগুলাকে জি, আমরা কি বলি সাধারণত? বাংলা কিসের সাথে? এগুলা আকার রসিকার হিসেবে পড়া হয় স্যার। যদি এগুলাকে আমরা বাংলার সাথে তুলনা করলে আকারিকার হিসেবে তুলনা করতে পারি। আর আকারিকার হিসেবে যদি তুলনা করি, তাহলে এইখানে যেই জায়গায় জিরো বসে সেই জায়গায় আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো বসিয়ে এগুলোর সাথে আমরা মিলিয়ে পড়তে পারি, তাই তো? জি এই যেমন এই যে বললাম, এটা আকার, উকার, উকার, ইকার এগুলো। আচ্ছা, তারপরে আমরা এই যে স্যার সবচেয়ে দুর্বল স্বরবর্ণ উ, এটা উচ্চারণটা করি আমরা হালকা ভাবে এরকম ভাবে করব। ওকে, এরপর আমরা আপনাদের লেখার যে সিরিয়াল সেটাও আমরা দেখেছিলাম কিভাবে লিখবেন, সেগুলো আশা করি দেখছেন। এই যে এখন যেটা আসছে আমাদের এই জিরো দিয়ে যে স্বরবর্ণগুলো, এটাকে বলি আমরা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ স্বরবর্ণ। এখানে জিরো যে জায়গায় বসে সেই জায়গায় ব্যঞ্জন বর্ণগুলো বসিয়ে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে এগুলাকে ব্যবহার করতে পারবো। এই নিয়মটা মনে আছে তো? আপনি কি ঢুকছেন ভাই? ওকে, এরপরে আমরা এই শব্দগুলো পড়ছিলাম, এই শব্দগুলো বানান করে এখন একজনের কাছে শুনবো। আমাদের দিলরুবা তাবাসসুম নওশিন, আপনি এই শব্দগুলো একটু পড়বেন, বানান করে হোক বা রিডিং হোক, যেভাবে হোক একটু পড়ার চেষ্টা করেন তো। স্যার ফার্স্টে হচ্ছে আ, আ, ই। আ ই মিলিয়ে কি হবে? সেকেন্ডটা হচ্ছে আই মানে আই। শিশু। ওকে, ওকে, তারপর সেকেন্ডটা হচ্ছে ওই, ও ওই মানে শসা। ওকে, ওকে, ওই। তারপরে তারপরটা হচ্ছে ও, ও ও, মানে 5। ওকে, তারপরে তারপর হচ্ছে ই, ই, ই ই মানে মানে 2। তুই। ওকে, তারপরে তারপরে হচ্ছে ইয়ো, ইউ, ই ইউ, ইউ, ই ইউ, ইউ, ইউ কারণ। ওকে, ইউ মানে কারণ। তারপরে রিমন এরপর আহমেদ, হচ্ছে আপনি রিমন আহমেদ, ওকে ওকে থামেন, আপনি রিমন আহমেদ বাকিগুলো বলবেন।
ইউ আ, হ্যাঁ, তারপর ইয় উ, মানে ইয় উ বলে তারপর আবার ইয় উ একসাথে বলবেন, হ্যাঁ, ইয় উ শিয়াল, তারপরে আ উ আউ, হ্যাঁ, তারপরে এটা ইউ 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 এরকম ইউ ইউ একটা খেলার নাম, ওই যে এরকম ভাবে আমরা ছোটবেলায় খেলতাম একটা গোল চাকতির মতো, ইউ ইউ একটা খেলার নাম। ওকে, তারপরে আমরা পড়ছি মৌলিক ব্যঞ্জন বর্ণ। মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টা। মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টা। আমি আপনাদেরকে বলছিলাম হাতের হাতে গুনে গুনে পড়তে, গিয়ক নিয়ন দ্বিগুত রিউল বিয়োগ নিয়ম গিয়ক গিয়ক নিয়ন দ্বিগুত রিউল মিয়ম বিয়োগ সিউত ইয়ং জিউত চিউত খিউক থিউত ফিউক হিউত। এটাকে আবার আরেকটা বাংলা ভার্সনে আপনি পড়তে পারেন যদি এরকম মনে রাখতে পারেন, গণ দর ম বস ইয়ং জ ছ খ থ ফ হ, মানে বাংলার মতো করে, বাংলা যেহেতু উচ্চারণ আমরা আলটিমেটলি এইরকম করব, এইভাবে আপনারা পড়তে পারেন। ওকে, তারপরে আমরা এখানে আসছিলাম এই উচ্চারণের নিয়মগুলো পড়ছি, যে গিয়কের উচ্চারণ কখনো ক খ গ হয়, আর বাচ্চিমে বসলে ক হবে। এইগুলো আবার আর আলোচনা করতেছি না, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পড়াতে, ঠিক আছে? আর এই সুনছো গুলো দেখবেন, লেখার সিরিয়ালটা কিভাবে, এটা এইভাবে প্র্যাকটিস করবেন। এরপরে এইখানে আমি আরেকবার একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি, যেমন আমাদের এখানে স্বরবর্ণ দেওয়া আছে আ ইয়া অ ইয় ও ইউ উ ইউ উ ই। তারপরে এইটাকে আমরা এখন যে জায়গায় জিরোটা আছে সেই জায়গায় ব্যঞ্জন বর্ণগুলোকে বসিয়ে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে মিলিয়ে পড়বো, যেহেতু এটা আকারিকারের ভূমিকা পালন করবে। তাহলে গিয়কের সাথে হলে হবে গা, তারপরে এটা গিয়কের সাথে ইয়া হলে হবে গিয়া গিয়া, তারপরে গর সাথে অ গ, গর সাথে ইয় গিয়, গর সাথে ও গো, গর সাথে ইউ গিউ, গর সাথে উ গু, গর সাথে ইউ গিউ, গর সাথে উ গু, গর সাথে ই গি। এটা যদি এরকম হয় তাহলে পরের গুলো আপনি না নিয়া, ন নিয়, নো নিউ, নু নিউ, নু নি, এরকম ভাবে একজনের কাছে শুনবো, কে বলবেন? আমাদের ফারিহা ইসলাম, আপনি দা দিয়ে বলবেন। স্যার, দা দিয়া, দ দিও, দো দিও, দু দিউ, 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 ওকে, দু দি, দু দি, দু হালকা হবে, দু দি, দু দি। ওকে। তারপরে আমাদের এই কে আছেন এখানে? পলাশ। এই পলাশী, আপনি কি আজকে নতুন ক্লাসে? পলাশ, শুনতেছেন? স্যার বলেন। আচ্ছা, আপনি রিউল দিয়ে এটা বলার চেষ্টা করেন, এই লাইনটা। জি স্যার, ইউ দিয়ে রিউল র র র রা, রিউল, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি স্যার, রিউল। বলেন। রিউলের সাথে আ তাহলে রা, রা, রিউলের সাথে ইয়া তাহলে না, রিউলের সাথে ইয়া তাহলে হচ্ছে রিয়া, ইয়া, ওকে, রিউলের সাথে অ তাহলে না, রিউলের সাথে অ তাহলে হচ্ছে র, র, রিউলের সাথে ইও তাহলে হচ্ছে রিও, রিও, ওকে, রিউলের সাথে ও তাহলে হচ্ছে রো, 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 ওকে, জি স্যার, রিউলের সাথে ও ইও, ইও তাহলে হচ্ছে রিও, রিও, ওকে, রিউলের সাথে উ তাহলে হচ্ছে রু, রু, রিউলের সাথে ইউ তাহলে হচ্ছে গিউ, রিউ, ওকে। রিউলের সাথে উ উম তাহলে হচ্ছে রু। এইটাকে হালকা ভাবে উচ্চারণ করতে বলি, আর আপনি এটাকে আর শক্ত করে রু, এরকম না তো। রিউলের সাথে উ রু, হালকা ভাবে রু 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 এরকম বলে। তারপরে রুলের সাথে রি তাহলে হচ্ছে রুলের সাথে ই তাহলে হচ্ছে রি,
ওকে ইও মু করছে মি এভাবে উ আপনি মু কেন মি পড়তেছেন মি। কে? স্যার আপনার কথাগুলো বুঝতেও না পারি স্যার, একটু মানে জোরে বললে ভালো হয়, রানিং আচ্ছা শোনা যাচ্ছে না। আহ, মানে কেউ ডিস্টার্ব করবেন না, সবাই মিউট করে রাখবেন, তাহলে শুনতে পারবেন। ওকে স্যার যারা ফ্যানের নিচে বসে কথা বলে অনেক আওয়াজ আসে, বোঝা যায় না। আচ্ছা, আমি মিউট করে দিলাম। যারা কথা বলার দরকার নাই বলবেন না, প্লিজ মিউট করে রাখবেন। আচ্ছা, তারপরে আমি আরেকটা দেখাই দিচ্ছি মিয়ম দিয়ে। আপনারা বলেন মা মিয়া, ম মিয়, মো মিও, মু মিউ, মু মি। মু নবমটা যেটা হবে, নবমটা এটা মু মি, মি এরকম ভাবে। ওকে, তাহলে আমরা এরপরে এই যে চারটাতে আমরা ভিন্ন কালার দিয়ে যেটা দেখাইছি, সেখানে বলছিলাম কি মনে আছে? জি স্যার। কি বলছিলাম বলেন একজন। স্যার এইখানে হচ্ছে স্যার এই চারটা উচ্চারণ করতে যে স্যার মুখে বাতাস একটু বেশি বের করতে হচ্ছে। হ্যাঁ, একটু চাপ দিয়ে জোর দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন আমরা এই সিউ দিয়ে উচ্চারণ করছি সা, সা বললে চলে, কিন্তু এখানে হবে ছা, ছিয়া, ছ, ছিয়, ছো, ছিউ, ছু, ছিউ, ছি, ছি, এরকম ভাবে হবে। এই খিয়ক দিয়েও তদ্রুপ এরকম খা, খিয়া, খ, খিয়, খো, খিউ, খু, খিউ, খু, খি, এরকম ভাবে উচ্চারণ হবে। তদ্রুপ থিউত দিয়ে ফিউত দিয়ে এরকম বাতাসের জাপটাটা বেশি উচ্চারণ করতে হবে। এখন দেখি মনে আছে কিনা। এটা বলছিলাম যে প্রথমে থাকলে না এরকম বাতাসের জাপটা বেশি দিব, কিন্তু যদি কখনো আমাদের শব্দের পরে হয়, মানে শব্দটা শব্দ লিখতে গিয়ে এরকম যদি হয়, এই যে আমাদের একটা শব্দ লিখলাম আমরা, দেখতেছেন জি সবাই? স্যার। জি স্যার। এখন এই ফিউপের সাথে আকার প্রথম যদি হয় তাহলে আমরা বলবো ফা, ফা, জি স্যার। এরকম। এখন এটা পরে হয়েছে এই অক্ষরটা, তাহলে এখানে কিভাবে উচ্চারণ করব? ডাবল উচ্চারণ হবে স্যার, আফা। ডাবল উচ্চারণ হবে, তাহলে কিভাবে বলবেন? আফা স্যার। আপ, আফা, আফা, আফা। ওকে, তারপর এই যে ছিউত আছে, ছিউতের সাথে যদি ধরেন আমরা এরকম একটা শব্দ লিখি, যেমন এই যে এখানে কিভাবে পড়বেন এটাকে? উচ্ছে। উচ্ছে, উচ্ছে, অর্থাৎ এটাকে আপনি উছে পড়বেন না, উচ্ছে, এরকম ভাবে পড়তে হবে। তারপরে আরেকটা শব্দ আছে এরকম, আচ্ছি। আচ্ছি এটা কি হবে? আচ্ছি আচ্ছি। আচ্ছি। তারপরে এটার সাথে যদি আপনি নিয়ম দেন তাহলে হবে আচ্ছিম, আচ্ছি। জি স্যার, আচ্ছি। এরকম। ওকে, তারপরে ওই যে আরেকটা শব্দ আছে খা, খা, এই খিয়োগটার সাথে এই যে আপনি এইটার সাথে যদি এই এইটা লেখেন তাহলে এটা কি উচ্চারণ করবেন? যক্ষা। যক্ষা, যক্ষা। কিন্তু কোরিয়াতের সাথে যদি কনভারসেশন করেন, এই যক্ষা অর্থ বাতিজা। যেমন ওরা উচ্চারণ করবে এরকম হবে চক্ষা, মানে শুনতে ছয়ের মতো শোনা যাবে, এটাকে চক্ষা, চক্ষা এরকম শোনা যায় অনেকটা। তাহলে উচ্চারণ হবে খা, খা এরকম। ওকে, তারপরে আমরা এই শব্দগুলো আপনারা পড়ছেন তো? হ্যাঁ স্যার, পড়ছি। তাইলে কার কাছ থেকে নিব? পলাশী, আপনি প্রথম লাইনটা পড়বেন এবং অর্থ বলবেন। জি স্যার, প্রথমটার অর্থ বলবো। প্রথম লাইনটা পড়বেন আর অর্থ বলবেন। এই যে আমি যেটা দাগাইছি, সীমা। ছিমা, ছিমা। ওকে, অর্থ কি? স্কার্ট। স্কার্ট। তারপরেরটা খো, নাক। মানে খো, খো নাক, মানে হালকা উচ্চারণ করলে হবে না, খু, খু, খু গা পায়, খু, খু নাক। ওকে, তারপরে ও স্যার, এটা খু কেমনে হবে স্যার? খোর সাথে তো ও আছে। খোর সাথে ও, খো, মানে ওই যে খোটার উচ্চারণটা করতে গিয়ে বাতাসের চাপটা বেশি দিতে হবে, খো।
ও খো ওর সাথে তো আচ্ছা বুঝতে খো, পারছি ঠিক আছে, কিন্তু উচ্চারণটা করতে বেকার হলে চাপটাটা বেশি দিতে হবে, খো, এরকম। হ্যাঁ, তারপরেরটা, থা শু হ্যাঁ, থাসু থা সু থাজু, থাসু থাজু, থাসু থাসু কেন, থাজু, থাজু, ওকে। আচ্ছা, তারপরে আমাদের রিপন আহমেদ, লিমন আহমেদ, রিমন আহমেদ দ্বিতীয় লাইনটা পড়বেন। রিমন আহমেদের এখান থেকে সাউন্ড আসে বেশি মনে হইতেছে। আচ্ছা, রিমন আহমেদ, স্যার আমার মাইক্রোফোন কি ঠিক আছে? হ্যাঁ বলেন। স্যার এটা হচ্ছে থোদু, 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 তারপরে খামেরা। আচ্ছা, আমি আমি পড়া যতটুকু নিয়েছি বুঝতে পারছি, আপনাদের আরো অনেক পড়তে হবে, আমি এখন নিজেই পড়াচ্ছি। এখন সবাই শুনেন, আমি মিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করে দিচ্ছি, মিউট থাকেন এখন, ওকে। তাহলে খামেরা, খামেরা, খামেরা অর্থ ক্যামেরা, স্কি, স্কি এটা উচ্চারণ হবে স্কি, এরকম। তারপর কফি, কফি, তারপরে গিচ্ছা, গিচ্ছা, পিয়ানো, পিয়ানো, এরকম উচ্চারণ করবেন, ওকে। তারপরে এই শব্দগুলো নিজেরা বানানোর চেষ্টা করবেন, যেমন বাস কোরিয়ান কি, বাস কোরিয়ান হলো বস, বস, এই বসের সাথে সু লিখে আপনারা নিজেরা ট্রাই করবেন, এটা হবে বস। তারপরে স্কার্টের সাথে, স্কার্ট অর্থ কি একটু আগে আমরা পড়ে আসছি, ছিমা, ছিমা, এই ছিমার সাথে এইভাবে আপনি নিয়ম লিখে এটা লেখার চেষ্টা করবেন, ছিমা। তারপরে ক্যামেরা, ক্যামেরা মানে হলো খামেরা, খামেরা। তারপরে উট পাখি, থাজু, পিয়ানো হবে পিয়ানো, এগুলো এখানে পাশে লেখার চেষ্টা করবেন, তাহলে লেখাটাও চালু হবে, আপনার বলাটাও চালু হবে। তারপরে এখানে শব্দ অর্থ জিজ্ঞেস করি, যেমন শিশু কোরিয়ান কি যেন পড়ছি আমরা, আই মানে শিশু স্যার। আই শিশু, ওকে। তারপরে ট্রেন কোরিয়ান কি পড়ছি আমরা, ইচ্ছা। ইচ্ছা, ইচ্ছা, ট্রেন, ওকে। তারপরে আমরা চলে আসছিলাম আমাদের যুক্ত স্বরবর্ণ 11টা, এই যুক্ত স্বরবর্ণ 11টাকে আপনাদেরকে সহজ করে অনেকগুলো উচ্চারণ কমিয়ে দিয়েছিলাম। তারপর আজকে আমরা একটু একটু ধরে আবার দেখে নেই, যেমন এখানে এটা পড়ার আগে আমরা এইটা দেখি কিভাবে গঠিত হয়েছে, সেটা দেখলে আমাদের জন্য আর একটু সহজ হয়ে যাবে। যেমন এই এটা গঠিত হয়েছে কিভাবে, আর সাথে ই সংযুক্ত করে, এ গঠিত হয়েছে কিভাবে, আর সাথে ই। তারপরে ইয়ে হয়েছে কিভাবে, ইয়ার সাথে ই, কিভাবে হয়েছে, ই ওর সাথে ই। তারপরে ইয়ে, ইয়োর সাথে ই। এই চারটা বুঝছেন কিনা আপনারা, আর সাথে কোনটা যুক্ত হয়ে কি হয়েছে, অর্থাৎ যুক্ত স্বরবর্ণগুলো নতুন কিছু না, আমাদের মৌলিক স্বরবর্ণগুলোই একটার সাথে আরেকটা যুক্ত করে আমরা এটাকে বানাইছি, আর সাথে ই যুক্ত করে এ, ইয়ার সাথে ই যুক্ত করে ইয়ে, তারপরে ওর সাথে ই যুক্ত করে এ, তারপর ইয়োর সাথে ই যুক্ত করে ইয়ে। আর এই চারটারই আমি উচ্চারণ বলছিলাম, মনে আছে কি? জি স্যার। এই চারটার উচ্চারণ আমরা ফাইনালি কি করব, এ স্যার। এই চারটার ফাইনালি উচ্চারণ আমরা এইভাবে শুধু এ, বাংলায় যদি সহায়কার এ, এইভাবে করলে আমাদের উচ্চারণ হয়ে যাবে এ। এই চারটার উচ্চারণ শেষ পর্যন্ত দেখবেন যে শুধু এ উচ্চারণ হবে, ওকে। কখনো কখনো এগুলার ইয়েও হয়, কিন্তু কোরিয়ানরা এখন এ উচ্চারণই করে সবগুলো, ওকে। তারপরে আমরা আসি উ যোগ আ ওয়া, এটা একবারে সহজ, ঠিক আছে, এটার কোনো মানে যা আছে তা বললেই হবে শুধু। তারপরে উ যোগ এ, ওয়ে, এটাও সহজ। উ যোগ ই, এইটা আমাদের একটু ব্যতিক্রম, এটা হওয়ার কথা ওই, কিন্তু এটা হবে কি ওয়ে, এটা হওয়ার কথা ওই, কিন্তু এটা কি হবে ওয়ে, এটার উচ্চারণ হবে ওয়ে, মনে আছে তো, এটা ব্যতিক্রম যে, ওকে। তারপরে আমরা এখানে হবে উ যোগ অ, ও, এটাও যা আছে তা উচ্চারণ করলে হবে। তারপরে উ যোগ এ, ওয়ে,
তারপরে উ যোগ ই উই, তারপর আমাদের উ যোগ ই উই, তাহলে উই পাইলাম আমরা দুইটা, এটা উই হবে, এটা উচ্চারণ হবে উই। তারপরে ওয়ে পাইলাম আমরা তিনটা, ওয়ে, এটা, তারপরে এইটা, তারপরে এইটা, ওয়ে। তার মানে আমাদের উচ্চারণ মোট দাঁড়াইতেছে কয়টা? 6টা। ওইদিন বলছিলাম মনে আছে? জি স্যার। অর্থাৎ কোন 6টা আমি আবার আপনাদেরকে একটু ভাগ করে দিচ্ছি যে কোন 6টা আপনাদের কিভাবে উচ্চারণ হয়, মানে একরকম উচ্চারণ হয়। যেমন এখানে আমরা এই যে এখানে আমরা একটু ভাগ করছি, যেমন এটা উচ্চারণ হবে কি? এটা উচ্চারণ কি হবে? ওয়ে, ওয়ে। এটা কি হবে? ওয়ে, ওয়ে। এটা কি হবে? ওয়ে, ওয়ে। অর্থাৎ এই তিনটাই উচ্চারণ হবে কি? ওয়ে, ওয়ে। তারপরে এটা কি হবে? উই, উই। এটা কি হবে? উই, উই। তারপরে এই দুইটাই এক, অর্থাৎ এখানে তিনটা আমরা পাইছি, এখানে তিনটা, এখানে দুইটা, তারপরে এই চারটা, এই চারটা কি হবে? এ, এ। এই চারটা হবে আমাদের এ। তারপরে এই দুইটা কি হবে? উ, এই দুইটা, সরি, এটা উ ই, এই দুইটা আলাদা আলাদা, এই উ জি ই স্যার। আলাদা আলাদা। তারপরে আমাদের এই তিনটা হচ্ছে ওয়ে, এই দুইটা হলো উই, এই চারটা হলো আমাদের কি? এ। এ, আর এটা উ, এটা ই, এটা ই। এরকম ভাবে আমরা উচ্চারণ করতে পারি এটাকে। আচ্ছা, তারপরে আমরা আমাদের যুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণকে মিলিয়ে পড়লে আমরা কিভাবে পড়বো, যেমন এখানে আমাদের এই 11টাকে যদি আমরা পড়ি এরকম ভাবে, এ ইয়ে, এ ইয়ে, ওয়া ওয়ে, ওয়ে ও, ওয়ে উই, উই, উই। এখন এইটাকে আমরা ওই যে আগের মতোই ব্যঞ্জন বর্ণের সাথে যদি মিলিয়ে পড়ি, একজন আমাকে একটু সহযোগিতা করেন, এই বিয়োগ দিয়ে আপনি এই 11টা বলবেন। কে বলবেন? স্যার আমি বলবো স্যার। নাম বলেন। মাহফুজ স্যার। মাহফুজ, মাহফুজুর রহমান। তাহলে আপনি বিয়োগ দিয়ে বলার চেষ্টা করেন। জি স্যার। গে, গিয়ে, গে, গিয়ে, গোয়া, গোয়ে, গোয়ে, গুয়, গুয়ে, গুই, গুই। দুই। ওকে, ছাড়েছে। তাহলে এইভাবে সবগুলো আশা করি আপনারা পড়বেন। আমরা আমাদের আজকের নতুন পড়াতে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা পড়বো বলছিলাম কি যেন, যুক্ত ব্যঞ্জন বর্ণ। এইগুলো পিছনের পড়া আমি এতক্ষণ দেখলাম, পিছনের পড়াগুলো যে শব্দ অর্থগুলো আছে সবগুলো পড়বেন। আমরা আজকে পড়বো আমাদের নতুন পড়া ডাবল ব্যঞ্জন বর্ণ 5টি। সাং জাউম বলা হয় কোরিয়ান ভাষায়, এটাকে কি বলা হয়? সাং জাউম। সাং জাউম কয়টা? 5টা। সাং জাউম কয়টা? 5টা। এখন এই ডাবল ব্যঞ্জন বর্ণ এটাও কিন্তু নতুন কিছু না, আগে আমরা পড়ে আসছি। এইটাকে সিঙ্গেল অবস্থায় পড়ছিলাম কি? গিয়ক। সিঙ্গেল অবস্থায় কি পড়ছিলাম? গিয়ক। এখন এর আগে এই সাং শব্দটা যুক্ত করবেন, সাং। তাহলে এখন কি হবে? তাহলে এটা ডাবল স্যার। না, আমি পড়ার সিস্টেমটা বলতেছি। আগে আমরা এই যে এটাকে পড়ছি একটা একটা যখন ছিল আমাদের, এই যে এরকম একটা যখন ছিল গিয়ক পড়ছি, তাহলে এর আগে এখন এই সাং লাগায় পড়তে হবে। তাহলে এটাকে কি বলতে হবে? সাংগিয়ক। সাংগিয়ক। তার মানে এখন আমরা এটাকে সাংগিয়ক, তাহলে সাংসিয়ত, সাং, এটা কি হবে? সাংদিগত, দিগত, দ্বিগুণ। আর এটা কি হবে? সাংবিয়ক, সাংবিয়োগ। এটা কি হবে? সাংসিয়ত, সাংসিয়ত, এটা কি হবে? সাংজিয়ত, চাংজিওত। চাংজিওত। অর্থাৎ আগে যে সিঙ্গেল নাম ছিল সেটার আগে চাং লাগাইতে হবে, চাং। তাহলে সাংগিয়ক, সাংদিগুত, সাংবিয়োগ, সাংসিওত, সাংজিওত। এইবার আমাদের উচ্চারণটা দেখতে হবে। যেমন সাংগিয়কের উচ্চারণ ক, সাংদিগুতের উচ্চারণ ত, সাংবিয়োগের উচ্চারণ প, সাংগিয়কের উচ্চারণ স। তাহলে এই এখানে দেখেন সাংসিওতের উচ্চারণ স। এই স এর উচ্চারণ কিন্তু আমাদের বাংলা ভাষায় কয়েক ধরনের হয়। এখন এই স এর উচ্চারণ বাংলা ভাষায় যেমন কয়েক ধরনের হয়, এই সাংসিওতের উচ্চারণও কোরিয়ান ভাষায় কয়েক ধরনের হবে। কখনো সা হবে, কখনো স হবে, কখনো তালিবাসের মতো হয়। ঠিক আছে, আমরা এগুলো দেখবো। তারপরে সাংজিওত, সাংজিওতের উচ্চারণ হবে চ, সাংজিওতের উচ্চারণ চ হয়। যেমন আমরা এখানে কয়েকটা শব্দ দেখি,
যেমন এইটাকে আপনি কি শব্দ কি পড়বেন, যদি আমরা এখন যে নিয়মে পড়ে আসছি, সাংজ্ঞকের সাথে আ দিলে কি হবে? সাংজ্ঞকের সাথে আ দিলে স্যার কা স্যার সাংজ্ঞকের সাথে আ, তাহলে সাংজ্ঞকের উচ্চারণ যদি ক হয়, তাহলে ক এর সাথে কাজী আ দিলে কি হবে? কাজী না, আমার কথার উত্তর দেন। সাংজ্ঞকের উচ্চারণ হলো ক, তাহলে ক এর সাথে আকার দিলে কি হবে? কা স্যার কা তাহলে এখানে এরকম কা উচ্চারণ হবে, কা কা, ঠিক আছে? সাংজ্ঞকের উচ্চারণ হলো কা ক এর সাথে আকার দিলে হবে কা, তাহলে এখানে ক আকার কা, তারপরে ছিয়তের সাথে ই, তাহলে এখানে এটার উচ্চারণ কি হবে? কাজী কাচ্ছি কি হবে? কাচ্ছি স্যার কাজী যিনি কাচ্চি বলছেন তারটা হবে না, যিনি কাচ্চি বলছেন, কাচ্চি বিরিয়ানি, আমাদের কাচ্চি বিরিয়ানি আছে না, স্যার, এই সেম কাচ্ছি কাচ্চি বলবেন, এটাকে কাশি বলবেন না, আমি তো রাত্রে খাবো না। কাচ্চি। এটাকে কি বলবেন? কাচ্ছি কাচ্চি, অর্থাৎ কাচ্চি উচ্চারণ হবে। কাচ্চি ক হলে কা, মানে সাংজ্ঞকের উচ্চারণ ক ক, তার সাথে আকার হলে কা, তারপরে ছিউত পরে যদি হয় আমরা বলছি ডাবল উচ্চারণ হবে, তাহলে কাচ্চি কাচ্চি, এরকম ভাবে উচ্চারণ করবেন, কাচ্চি। ওকে, তারপরে স্যার আমাদের কাচ্ছি মানে কি স্যার? কাচ্চি মানে হলো কোরিয়াতে একটা পাখি আছে, ওই পাখিটা দোয়েল পাখির মতো একটা পাখি, পাখির নাম কাচ্চি। আবার এটা কাচ্চি বিরিয়ানি না, এখন জি স্যার ওইটাকে আবার কাচ্চি বিরিয়ানি মনে করে দুইরা খাইয়া ফেললেন না। আচ্ছা, এটা কাচ্চি। তারপরে এখানে দ্বিতীয়টা আমাদের ক এর সাথে আকার, তাহলে হবে কা, ম এর সাথে আকার মা, এরপরে নিচে যদি থাকে তাহলে এটার উচ্চারণ হবে ন, পড়ছি আমরা কামান, কামান। তারপরে কা সিয়তের সাথে সিয়তের সাথে এ সে হলে এ, নিচে গিয়ে হলে ক, সেক, কামান সেক, আমার স্যার কামান কামান সেক সেক, কামান সেক। সেক ওকে, তারপরে কয়ের সাথে স্যার একটু সাংযোগের সাথে আকার মানেটার হলে সাথে কা। বলে দিয়েন স্যার। এই আমরা এই শব্দটা দেখতেছি, সাংযোগের সাথে আকার হলে কা, সাংযোগের সাথে আকার হলে কি হবে? কা। তারপরে নিচে আছে আবার সাংযোগ, নিচে সাংযোগ থাকলে উচ্চারণ হবে ক, তাহলে কি হবে? ক আকার কা ক, কি হবে? কাক কাক। ক আকার কা, আমাদের বাংলা ভাষায় এই ক এর সাথে আকার, তারপরে আবার ক দিলে আমরা পাশে দেই, কিন্তু কোরিয়ান ভাষায় এই যে দেখেন আমাদের এই কটা খালি, কোরিয়ান ভাষায় যদি খালি থাকে তাহলে এটা পাশে বসতে পারবে না। যেমন আপনি যদি এভাবে লিখতেন বাংলার মতো, ক এর সাথে আকার দিলে কা, তারপরে এটাকে যদি পাশে লেখেন তাহলে এটা হবে না। যেহেতু এটা খালি আছে, কোনো স্বরবর্ণ নাই, তাহলে এটাকে নিচে এনে লিখতে হবে, এইভাবে হবে ক আকার কা ক, কাক। আমার এই কথাটা বুঝছেন কিনা আমি এখন যেটা বলছি? জি স্যার অর্থাৎ কোরিয়ান ভাষায় এটাকে বাচ্চিম বলা হবে। বাচ্চিম হবে তখন যখন আপনি পাশাপাশি লিখতে গিয়া দেখলেন যে এইটা পাশায় লেখছেন এভাবে খালি থাকবে না, এটাতে অবশ্যই আকার ইকার কোনো কিছু দিতে হবে। যেমন যদি একটা আকার দেন তাহলে কাকা হবে, কিন্তু এখন এখন এই কাক কিভাবে লিখবেন? তাইলে কোরিয়ান ভাষায় কাক লিখতে গিয়া আপনি এইটাকে কয়েকার কা পাশে যদি লেখেন খালি দেন, কোনো স্বরবর্ণ না থাকে, তাহলে এটা নিচে লিখতে পারবেন না, নিচে হবে কাক, ঠিক আছে? এইভাবে লিখতে স্যার হবে। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, জি বলেন। যেহেতু ডাবল ওই মানে ডাবল যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো গিয়ক ডাবল হইছে রেখে কয়াকার হইছে, এখন নিচে যদি আমার সেই ডাবল স্বরবর্ণের নিচেও কি ওই লেটার পরের লেটারটা আবার ডাবল করে দিতে হবে? এটা ডাবল করে দিতে হবে না, যেভাবে বসে আর কি, শব্দের বানানটা এরকম, কাকতা এরকম, শব্দের বানানটা এরকম, কিন্তু জি কখন সবসময় যে উপরে ডাবল থাকলে নিচে ডাবল হবে এই বিষয়টা এমন না, আচ্ছা ঠিক আছে? সবসময় জি বানানটা এরকম, এই জন্য কাকতা এখানে এরকম ভাবে হয়েছে। আচ্ছা, জি তারপরে এরপরেরটা যেমন সাংজ্ঞকের সাথে এ, তাহলে এটা হবে কে, তারপর সাংজ্ঞকের সাথে উ, কেকটু, না সিউটটা নিচে থাকলে কি উচ্চারণ হয় আমরা পড়ছিলাম? ত, তাহলে কেকুত কেকুত কেকুত। এরপরে আমরা আরেকটা নিয়ম পড়বো আজকে, অর্থাৎ সিউতের পরে যদি এরপরে বাচ্চিমের পরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে বাচ্চিমটা ওই পরের স্বরবর্ণের সাথে মিলে গিয়ে উচ্চারণ হবে কে কষি, উচ্চারণ হবে কে কষি, কে কষি। এটা আমরা আজকে বাচ্চিমের সময় ওইটা আমরা এই নিয়মটা পড়ি।
অর্থাৎ কে, তারপরে ক সাথে উ কু, কেকু এরকম ভাবে উচ্চারণ হবে, তারপরে সিউত কেকুত কেকুত। কিন্তু এরপরে যদি স্বরবর্ণ হয় বাচ্চিমের পরে, তাহলে এই স্বরবর্ণটা এটার সাথে মিলে গিয়ে উচ্চারণ হবে কেককশি কেককশি। এটা আমরা পরে পড়বো। তারপরে আমরা আসি এখানে অক্কে, এটা উচ্চারণ হবে অক্কে। এখন খেয়াল করেন, আমি এখন যে অক্কে শব্দটা পড়ছি, এই সাংগিওকের উচ্চারণটা কেমন হয়েছে? আমরা যে স্বরবর্ণ চারটা মানে ব্যঞ্জন বর্ণ চারটা একরকম পড়ছিলাম, ওরকম দুইবারের মতো উচ্চারণ হবে। হ্যাঁ, ডাবল এই উচ্চারণ। সুন্দর কথা বলছেন। কে বলছেন? ফারিহা। ওকে, এই যে আগে আমরা চারটা ব্যঞ্জন বর্ণ ডাবল উচ্চারণ করছি, প্রথমে থাকলে তার মানে বাতাসের জাপটাটা বেশি উচ্চারণ করছি, কিন্তু পরে থাকলে কি করছি? ডাবল। এই সাং জাউন গুলো যখন প্রথমে থাকে তখন এই উচ্চারণ গুলো করবো, আর যখন পরে বসবে তখন ডাবল উচ্চারণ করব। মনে থাকবে? যখন জি পরে স্যার। থাকে তখন আমরা এইভাবে ডাবল উচ্চারণ করবো। তাহলে এটা ওকে হবে না, অক্কে। অক্কে কি হবে? ওকে। ওকে। কিন্তু আপনি যেমন আমরা এই সাংঘিকের উচ্চারণ ক, এখন যদি আপনি পড়েন এটাকে ওকে, এরকম না, ওকে ওকে। অর্থাৎ সাং জাউন গুলো, এই ডাবল ব্যঞ্জন বর্ণ গুলো যদি পরে বসে তাহলে এটা ডাবল উচ্চারণ হবে। ওকে, তারপরে আমরা আসি সাং দ্বিগুত দিয়ে। সাং দ্বিগুতের উচ্চারণ ত, তাইলে এইটা কি হবে? তর সাথে আকার, টাং। তয়ের সাথে আকার, আগে বলেন তয়ের সাথে আকার হলে তা। তা। তারপর ইয়ং এর উচ্চারণ অনুসার তাং। ওকে, তারপরেরটা কি হবে? তাম। তাম। ওকে, তারপরেরটা কি হবে? তাল। তাল। তারপরেরটা কি হবে? থাত্তু সাদা। তাত থাদা। এটা নিয়মটা আমরা পরে তাত্তু করবো, সাদা। উচ্চারণটা শুধু জানা রাখেন, তাত থাদা। এরকম ভাবে উচ্চারণ হবে, তাত থাদা। ওকে, আমরা এই নিয়মটা পরে আমি আপনাদেরকে বুঝাই দিব, এখন শুধু পড়ে যাই আমরা তাত থাদা। ওকে, তারপরে আমরা আসি সাং বিয়োগ সাং। কার এখান থেকে সাউন্ড আসে? আমি সাউন্ড মিউট করে দিলাম। সাং বিয়োগের উচ্চারণ প, তাহলে প এর সাথে আকার দিলে হবে কি? পা। পা। এরপরে নিচে অনুসার পাং। পাং। ওকে, প এর সাথে আকার পা, নিচে অনুসার পাং। তারপরে এইটা কারে কারে দিয়ে পড়াবো? এটা মাহফুজুর রহমান। আমার এই জি স্যার। এখন পরের শব্দটা পড়বেন, এইটা দেখি আপনি বুঝছেন কিনা। আপ্পা। আপা। আপা হবে না কিন্তু এটা আমাদের যে সিস্টার আপ্পা। আপা, ওই সিস্টার জি আপা স্যার। না, উচ্চারণ করবেন আপা। আপ্পা। ঠিক আছে, এটা উচ্চারণ করবেন আপা। আচ্ছা, আপা কেন উচ্চারণ করবো আমরা এটাকে? এইটা স্যার হচ্ছে শব্দের পরে আছে, এই কারণে স্যার হচ্ছে ডাবল উচ্চারণ হবে। হ্যাঁ, সাং বিয়োগটা যদি প্রথমে থাকে তাহলে উচ্চারণ হতো পা, কিন্তু যখন পরে বসে তখন এটা ডাবল উচ্চারণ হবে আপা। আপা। ওকে, এরপরে আমাদের কাকে বলবো? পলাশী। পলাশী, আপনি এইটা উচ্চারণ করবেন। স্যার এটা হবো অপ্তা। এরপরেরটা এটা 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 আচ্ছা, প্রথমটার উচ্চারণ কি হবে? এই অক্ষরটার উচ্চারণ কি হবে? ওয়ে। প্রথমটার উচ্চারণ হওয়ার কথা ইয়ে, ইয়ে, কিন্তু এর আপনার একটা অপশন দিয়েছিলাম এ। আপনি এ উচ্চারণ করলে হবে কি? এপুদা। এপুদা। আর যদি ইয়ে উচ্চারণ করলে তাহলে হবে ইয়েপুদা। ইয়েপুদা। ঠিক আছে, ইয়েপুদা। এপুদা ইয়েপুদা দুইটা উচ্চারণ করতে পারবেন এটা, ইয়েপুদা বা এপুদা বা ইয়েপুদা। ইয়েপুদা, তাহলে এই সাং বিয়োগের উচ্চারণ কি হয়েছে? পু। পু এরকম উচ্চারণ হয়েছে, সাং বিয়োগের উচ্চারণ পু হয়েছে, এপুদা। এপুদা। ওকে, তারপরে এই সাংসিউতের উচ্চারণ দেখেন আমি লিখছি দন্ত স তালিবাস স। আবার এইটাকে যেমন আমরা এইটাকে লিখতে গেলে আমরা এর উচ্চারণ করবো স স দা, স দা, এরকম উচ্চারণ করব। তারপরে এইটা উচ্চারণ করব কি? কে বলেন? দ্বিতীয়টা সাদা। সা দা, সা দা। তারপরে এইটা কি উচ্চারণ করব? সাদা। বিসাদা। বিসাদা। বিসাদা, এরকম। আচ্ছা, তারপরে আমি আরেকটা শব্দ লিখি, এটা আপনারা বলবেন।
এইটা কি উচ্চারণ হবে বলেন? আজস্বী আজস্বী, 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 এটা উচ্চারণ হবে আজস্বী। ওকে, তারপরে আমরা আসি আমাদের সর্বশেষ সাংজিউত। সাংজিউতের উচ্চারণ হবে চ। তাহলে প্রথমটা উচ্চারণ হবে কি? এইটা ছয় সাংজিউতের সাথে আকার, তাহলে কি উচ্চারণ হবে? চা চা। ওকে, তারপরে যে মাঝখানেরটা কি উচ্চারণ হবে? বর্গের জ বর্গের জয়ের সাথে উ, তারপরে জু ইয়, জুং, জুং সাজুং, সাজুং, তারপরে আছে ই, সাজুংই, নাদা, সাজুংই, নাদা, সাজুংই, নাদা। ওকে, তারপরেটা আছে কি? সাজুঙ্গুল নেদা, সাজুঙ্গুল নেদা। তারপরেটা এইটা আপনারা একজনে বলেন, চাঁদা চাঁদা, চাঁদা, চাঁদা। ওকে, আমরা পড়ছি আমাদের ডাবল ব্যঞ্জন বর্ণ সাংজাউম, এটাকে বলা হয় সাংজাউম। সাংজাউম হলো পাঁচটা: সাংগিয়ক, সাংদিগুত, সাংবিয়োগ, সাংসিয়ত, সাংজিয়ত। এই সাংগিয়কের উচ্চারণ হবে ক, তারপরে সাংদিগুতের উচ্চারণ ত, সাংবিয়োগের উচ্চারণ প, সাংসিয়তের উচ্চারণ স, দন্ত স, তালিবাস দুইটাই হয়, সাংজিয়তের উচ্চারণ চ। এইটার এই শব্দগুলো আমরা এখানে পড়লাম, এগুলো ভালো করে একটু দেখে নিয়েন। এরপরে এর আরো অনেকগুলো উচ্চারণ আছে, যেমন আমরা ওই যে একটু আগে বললাম, এই সাংজিওতের সাংজাউমের উচ্চারণ গুলো প্রথমে থাকলে তো আমাদের এই ক, ত, প, স, চ হবে। আর এগুলো যদি প্রথমে না বসে শব্দের পরে থাকে, তাহলে এটা ডাবল উচ্চারণ হবে। কেমন হয় ডাবল উচ্চারণ আমরা একটু দেখি। যেমন এইটা উচ্চারণ কি হবে আমরা পড়ে আসছি একটু আগে, কাচ্ছি কাচ্ছি। ওকে, কাচ্ছি। এইবার এই যে প্রথমে থাকলে ক হয়েছে, তাহলে পরে আছে, তাহলে এটা উচ্চারণ কি করবো আমরা? আক্কা আচ্ছি আক্কা। নাকি আক্কা। অপ এটাকে আমরা বলবো আক্কা, আকা বলবো না, আকা বলবো না, কিন্তু আক্কা। ডাবল গ হ্যাঁ, ক মানে কটাকে ডাবল উচ্চারণ করবো আক্কা, কটাকে ডাবল উচ্চারণ করবো আক্কা পড়বো আমরা, এটাকে আক্কা। ওকে, তারপরে এরপরেরটা দেখি তো কেউ বুদ্ধি করে এইটা পড়তে পারে কিনা। আমি একটু আগে এটা নিয়ম বলছি যে যদি বাচ্চিমের পরে স্বরবর্ণ থাকে, তাহলে বাচ্চিমটা নিয়ে স্বরবর্ণের সাথে মিলে গিয়ে উচ্চারণ হবে। তাহলে এটাকে কেউ উচ্চারণ করেন তো? কাকায়ু, কাক্কায়ও কাক্কায়। ওকে, কাক্কায়। অর্থাৎ এইটার নিয়মটা আমি আবারও বলি, পরবর্তীতে ভিডিওতে দেখে দেখে আপনি এটাকে একবারে মাথায় ঢুকে নেবেন। অর্থাৎ নিচে যদি বাচ্চিম হয়, নিচে যদি শব্দ অক্ষর থাকে, এরপরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে এইটা ওই স্বরবর্ণের সাথে মিলে গিয়ে উচ্চারণ হবে। আবার এটা ডাবল গিয়ক, সাংগিয়ক, সাংগিয়কটা আবার পরে থাকলে বলছি ডাবল উচ্চারণ হবে। তাহলে দেখেন কাক্কায়, কাক্কায়। তাহলে এইটা যদি এখানে চলে যা, যেমন আমি আপনাদেরকে এটাকে যদি এভাবে লিখে দেখাই, এখন এই যে এইটাকে আপনারা কিভাবে পড়বেন? কিভাবে পড়বেন? কাক্কায়ও কাক্কা, কাক্কা পড়বেন না, প্রথমটা কা, তারপরে এটাকে ডাবল উচ্চারণ করবো কাক্কা, কাক্কায়, কাক্কায়, এইভাবে পড়তে হবে। অর্থাৎ এই যে এখানে আবার খেয়াল করেন, আমাদের এই যে এখানে যে শব্দটা লিখলাম, এইটার লিখিত রূপ হবে এইটা, এইটার উচ্চারণ করবেন আপনারা এইভাবে, কিন্তু লিখবেন এইভাবে। এই বিষয়টা বুঝছেন কিনা বলেন? জি স্যার, জি স্যার, জি স্যার বুঝছি। অর্থাৎ যদি এরপরে বাচ্চিমের পরে, এটা বাচ্চিম নিচে বসলে বাচ্চিম, বাচ্চিমের পরে যদি স্বরবর্ণ আসে, তাহলে এই স্বরবর্ণের জায়গায় বাচ্চিমটা গিয়ে এইভাবে উচ্চারণ হবে, কিন্তু লিখবো আমরা কিন্তু এইভাবে। আমরা এটাকে লিখবো, এই যে এখানে যেটা দেওয়া আছে এটাকে কিন্তু আমরা পড়বো এইভাবে, কাক্কায়, কাক্কায়, এরকম ভাবে পড়বো। ওকে, তারপরে আমরা আসি দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে এটা কি হবে? তাল, তাল। ওকে, তারপরে এইটা কি হবে দ্বিতীয় লাইনের দ্বিতীয় শব্দটা? ইত্তাকা, ইত্তাগা, ইত্তা, ইত্তা, যেহেতু পরে হয়েছে ডাবল উচ্চারণ হবে ইত্তাগা, ইত্তাগা। ইত্তাগা, ওকে, তারপরে এইটা কি হবে? অত্তেয়, অত্যেয় অত্যেয়, অত্যেয়, তার মানে এখানে ডাবল উচ্চারণ হচ্ছে অত্যেয়, অত্যেয়। ওকে, তারপরে তাহলে এটা কি হবে? পাং, পাং। পাং তারপরে এটা কি হবে? আপ্পা আপা, আপ্পা। এইটা কি হবে? ওপ্পা, ওপ্পা উপ্পা। এই এখানে একটু বিষয় খেয়াল করেন, এখানে বলতেছে আপ্পা আর এখানে উপ্পা।
এটার মানে উচ্চারণটা কিন্তু আমাদের প্রায় সিমিলার, কিন্তু অর্থ কিন্তু পার্থক্য আছে। আপ্পা, কোরিয়ান ছোট বাচ্চারা বাবাকে বলে আপ্পা, আপ্পা। 아빠. আর মেয়েরা বড় বড় ভাইকে বলে ভাইদের উপ্পা। 오빠. মেয়েরা বড় ভাইকে কি বলবে? উপ্পা। মেয়েরা বড় ভাইকে বলবে উপ্পা, উপ্পা, এরকম ভাবে। ওকে, তারপরে আমরা আসি 4 নাম্বার লাইনে। এটা কি উচ্চারণ হবে? 사다. সাদা। ওকে, তারপরেটা কি হবে? 비싸다. সাদা। তারপরেটা কি হবে? 아저씨. আজস্বী, আজস্বী। ওকে, তারপরেটা কি হবে? পঞ্চম লাইনের শেষেরটা 짜다. চাঁদা, 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 এইভাবে পড়বেন। তারপরে এইটা কি বলবেন? 어지미언. ওকে ওকে, আবার এটা হচ্ছে এটাকে ডাবল পড়বেন, অচ্চমিয়ন, অচ্চমিয়ন, 어쩌면. অচ্চমিয়ন, অচ্চমিয়ন। তারপরে এটাকে কি বলবেন? 이쪽. ইচ্ছুক, 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 এরকম ভাবে, ইচ্ছুক, এরকম ভাবে পড়বেন। আচ্ছা, তারপরে আমরা যেহেতু এখনো নতুন, এই শব্দগুলো আপনাদের হোমওয়ার্ক রইলো, এগুলো ভালো করে একটু দেখে নেবেন। আমি এখানের এই যে ব্যবহারগুলো এখানে দেখাই দিছি, আমি তারপরে এক নজরে পড়ে যাচ্ছি। যেখানে বলছে হাঙ্গুগে কাচ্ছিগা ইচ্ছয়, হাঙ্গুগে কাচ্ছিগা ইচ্ছয়, অর্থাৎ কোরিয়াতে দুয়েল পাখি আছে। আছে। তারপরে আক্কা একটু আগে, বাবুল মগজছয়, 먹어요. একটু আগে ভাত খেয়েছি, একটু আগে ভাত খেয়েছি। তারপরে যে তারি আমার মেয়ে খিয়ওয়, আমার মেয়ে খিয়ওয়, আমার মেয়ে খিয়প্তা, খিয়ওয় অর্থ কিউট, আমার মেয়ে কিউট, সুন্দর। তারপরে ইত্তাগা উসেয়, ইত্তাগা উসেয়, একটু পরে আসুন, এগুলো মুখস্থ করে ফেলবেন। তারপরে ই পানি অত্যেয়, এই রুটি কেমন, কেমন, অত্যেয়, এই রুটি কেমন। কেমন। তারপর বলছে ই পানি বিসায়, বিস্ময়। ই পানি বিসায়, এই রুটি দামি। দামি। তারপরে আজস্বী ই পানি অত্যেয়, আজস্বী ই পানি অত্যেয়। আজস্বী কোরিয়ানরা অপরিচিত লোকদেরকে স্যার অর্থে অথবা চাচা অর্থে, মামা অর্থে, এরকম আজস্বী পানি অত্যেয়, আজস্বী এই রুটিটা কেমন। কেমন। অচ্ছমিয়ন চায়, অচ্ছমিয়ন চায়, চায়, এই চাঁদা, চাঁদা অর্থ লবণাক্ত, যেমন আমাদের চিপসের স্বাদ কিন্তু একটু লবণাক্ত, চায়, চায়, এরকম ভাবে বলি চায়। এইটার ব্যবহারটা এখানে 8টা বাক্য দেওয়া আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন, দেখবেন এইগুলোর উচ্চারণ আপনার চলে আসবে যদি মুখস্থ করেন। আমি যে ভিডিওটা তো হচ্ছে, ভিডিওটার সাথে শুনে শুনে আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন বাক্যটা। ওকে, তারপরে আবার এইগুলাকে আপনারা এভাবে পড়তে পারেন। কয়ের সাথে আকার দিলে কা, কয়ের সাথে অ দিলে কি হবে? ক। ক, কর সাথে উ দিলে কি হবে? কু। কো, কর সাথে উ, উ। কর সাথে উ, উ। কু, কর সাথে ই, কি। কি, কর সাথে এ, কে। কে, কর সাথে এ, কে। কে। এরকম ভাবে আমি এখন, যেহেতু আগে আমরা 2বার পড়ে আসছি, মানে সর্বর্ণের সাথে মৌলিক সর্বর্ণের সাথে যুক্ত সর্বর্ণের সাথে, আর এখানে আবার এই জন্য সবগুলো না দিয়ে আপনাদেরকে এইভাবে দিলাম যেন আপনারা একটু মাথাটা খাটিয়ে পড়তে পারেন। তোর সাথে আ দিলে কি হবে? তা, তা। তোর সাথে অ, তো, ত। তোর সাথে ও, তো, তো। তো। তোর সাথে উ, তু। তু। তোর সাথে উ, তু, তু। তু। তোর সাথে ই, তি, তি। তোর সাথে এ, তে, তে। তোর সাথে এ, তে, তে। এইভাবে পা, প, পো, পু, পু, পি, পে, পে, এরকম ভাবে সবগুলো আপনারা পড়বেন। আচ্ছা, তারপরে আমরা এখানে আর ডাবল বেঞ্জতে আরো কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমি একটু ধরে পড়ে যাই, এগুলো শুনেন। যেমন এটার উচ্চারণ হবে কোত, কোত, কোত অর্থ ফুল, কামান, কামান, কামান অর্থ কালো। তারপরে কুদা, 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 কুদা অর্থ বন্ধ করা, নিবানো।
তারপরে কাজী, কাজী কাজী, কাজী পর্যন্ত পর্যন্ত, কাজী পর্যন্ত। তারপরে কুম, কুম, কুম স্বপ্ন। তারপরে কিদা, কিদা কিদা, আটকানো কিদা। এই কিদা অর্থ কোনো কিছুতে এখানে আটকানো লেখা আছে। কিদা অর্থ জানগা পরা, তারপরে আংটি পরা, এরকম অর্থ কিদা। অথবা অথবা আমাদের ওই যে বাল্ব যে বাতিটা লাগাই কি হয়, এইভাবে আমরা বলতে পারি কিদা। তারপরে আছে সাংদিগুদ্দি আছে কি তাং, তাং তাং, তাং হচ্ছে মাথা তাং। তারপর আছে তাদা, তাদা, তাদা সংগ্রহ করা। তারপরে তাল, তাল, তাল অর্থ মেয়ে বা কন্যা। তারপরে তো, 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 তো অর্থ আবার, এগেইন, তাছাড়া, এরকম অর্থ। তারপরে তারো, 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 তারো অর্থ আলাদা। তারপরে তুগপ্তা, 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 তুগপ্তা অর্থ গরম। তারপরে সাংবি অব্দি আছে কি পারুদা, 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 পারুদা অর্থ দ্রুত, তাড়াতাড়ি। পুরিদা, 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 পুরিদা অর্থ কোনো কিছু ছিটানো, ওই যে সার সার ছিটানো, তারপরে ধান ছিটানো, কোনো কিছু ছিটানোকে বলা হয় পুরিদা, অথবা এই স্প্রে করা ওটাকে বলা হয় পুরিদা। তারপরে পুপ্পু, 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 এটা হচ্ছে হবে এরকম পুপ্পু, পুপ্পু অর্থ কিস করা, এরকম। তারপরে পাজিদা, 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 পাজিদা অর্থ পড়ে যাওয়া। তারপরে পাল্লি, পাল্লি, তাড়াতাড়ি পাল্লি, তাড়াতাড়ি। কোরিয়াতে এই শব্দটা শুনতে শুনতে আপনাদের কাজের ক্ষেত্রে কান ঝালাপালা হয়ে যাবে। তার মানে এইটা খুব বেশি ব্যবহার হয়, কোরিয়ানদেরকে বলা হয় পাল্লি পাল্লি জাতি। মানে ওরা তাড়াতাড়ি কাজ করার সংস্কৃতির জাতি, এরা পাল্লি পাল্লি, পাল্লি পাল্লি বলে সবসময়, তাড়াতাড়ি। তারপরে পুরি, 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 পুরি অর্থ শিকড়, গাছের শিকড় ওকে। তারপরে আমাদের আছে এই সাংসিউদ্দে শি, 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 যেমন আপনাদের কারো কারো নাম যেমন শাহিন শি, তারপরে কে কে আছেন মাহফুজ শি, পলাশ শি, লিমন শি, এইভাবে নামের শেষে শি লাগালে এটার অর্থ হবে মিস্টার, সাহেব, শি। এই শি আমি কিন্তু আপনাদেরকে এইভাবে ডাকবো এরপর থেকে, অর্থাৎ শাহিন শি, মাহফুজ শি, পলাশ শি, এভাবে, অর্থাৎ একজনের নামের সাথে নামের শেষে শি লাগিয়ে আপনাকে মিস্টার, অর্থাৎ মিস্টার পলাশ, মিস্টার শাহিন, এরকম অর্থ হবে। তারপরে সাং, সাং ওই যে একটু আগে সাং পড়ে আসছে, সাং যাও, সাং গিয়োক, সাং বিয়োগ, এটা অর্থ জোড়া, জোড়া, ডাবল। তারপরে সাল, সাল, এই যে বাংলা একটা কমন শব্দ পড়ছে, আমাদের যে চালকে চাল বলি না, চাল রাইস, কোরিয়ানরা চালকে চালই বলে, কিন্তু আমরা যে চাল বলি কোরিয়ানরা এটাকে চাল বলে, কিন্তু চাল। তারপরে সাদা, 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 সাদা অর্থ সস্তা। সাউদা, সাউদা, সাউদা ঝগড়া করা। সুদা, সুদা লেখা, তিতা ব্যবহার করা, টুপি পরিধান করা, এরকম অর্থ, এটার অর্থ চারটা হয়। তারপরে এইটা আমাদের আমরা পড়বো একটু পরে, আমরা জাস্ট এখন ওই সাং জাউমের জন্য আপনাদের সাথে দিছি। এটাকে বলা হয় মিশ্র বাচ্চিম বা জোড়া বাচ্চিম, এরকম ভাবে আমরা বলি। তাহলে এটা হবে উচ্চারণ হবে চালতা, চালতা। এইসব বানানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টেকনিক শেখাই, এরকম চা ল ব দা, চালতা। আপনি বানান করবেন এরকম ভাবে, চা ল ব দা, চালতা। তাহলে হবে কি, আপনি যখন বানানটা মুখস্থ হয়ে যাবে, লিখতে সুবিধা হবে। লিখতে সুবিধার জন্য আপনি চা ল ব দা, চালতা, এভাবে বানান করবেন, তারপর লিখবেন। আস্তে আস্তে প্রথম দিকে আপনার কনফিউশন লাগবে, মনে থাকবে না, পেস লাগবে, ভুল হবে, কিন্তু আমাদেরও এই রকম হইতো, আমাদের এখন আর এটা হয় না, ওই যে মাথার মধ্যে গেঁথে গেছে, চালতা, চাল বদা, চালতা, এইভাবে আমরা কল্পনা করি, কিন্তু ওই শব্দটা বলতে গিয়ে চালতা বলি। যেমন আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ আছে, যেমন হৃদয়, তারপরে বাহ্য, এই শব্দগুলো বলি একরকম উচ্চারণ, লিখি একরকম, উচ্চারণ করি আরেক রকম, কিন্তু কোরিয়ান ভাষা এরকম আছে। তারপরে চিরুদা, চিরুদা, চিরুদা। তারপরে চিত্তা, চিত্তা, চিত্তা অর্থ ছিঁড়ে ফেলা। চাঁদা, চাঁদা লবণাক্ত বা কি বলে এটাকে সল্টি। তারপরে চিক্তা, চিক্তা, চিক্তা অর্থ ছবি তোলা। চাজুং, চাজুং অর্থ বিরক্ত।
এই শব্দগুলো নিজেরা বানান করবেন, আর আমি যে কথা যে উচ্চারণগুলো করছি এগুলো ভিডিওতে শুনে শুনে নিজে বারবারে রিপিট করবেন। এরপরে যুক্ত স্বরবর্ণ দিয়ে আরো কিছু শব্দ আছে, সেগুলো সবগুলো আপনারা, এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক, এগুলো হলো আমাদের হোমওয়ার্ক, এগুলো পড়ে নেবেন আপনারা। আচ্ছা, তারপরে আসছে আমাদের বাচ্চিম। স্যার 1 মিনিট একটু স্যার, হোমওয়ার্ক গুলো আর কি স্যার, মানে আমরা সব জানি? কোনগুলো? যেগুলো স্যার যে হোমওয়ার্ক দিলেন স্যার, আরো কিছু যুক্ত বর্ণ, এগুলো তো স্যার প্রথম মানে দিকে সব জানি না স্যার। প্রথম দিকে অর্থর দিকে আপনি জোর দিয়েন না, প্রথম দিকে আপনি জি স্যার। চেষ্টা করেন ওই উচ্চারণ স্যার। অক্ষরগুলো চেনা, পড়ার নিয়মগুলো বোঝা, তারপরে আমরা এগুলো আরো হাজার হাজার বার পড়বো, তখন অর্থ আমাদের জি সাথে স্যার। আসবে দৌড়ায় দৌড়ায়। এখন আমরা কি করতেছি, আমাদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে কোরিয়ান ভাষার সাথে পরিচিত হচ্ছি, পরিচিতি, জাস্ট পরিচিতি। পরিচিতির জন্য জি স্যার। আমি কিন্তু দেখেন প্রথম ক্লাসে যা পড়াইছি, দ্বিতীয় ক্লাসেও তা পড়াই আসছি, তৃতীয় ক্লাসেও কিন্তু আবার তা পড়াইয়া নতুন নতুন পড়াতে যাচ্ছি। তার মানে এইটা করতে হবে আমার অনেক দিন, না হলে আপনাদের মাথার মধ্যে এই পরিচিতিটা ঢুকবে না। ঠিক আছে? জি স্যার। পরিচিতি ঢোকানোর জন্য কিন্তু প্রথম থেকে আমি বারবার এগুলো পড়ে আসবো, অর্থাৎ আস্তে আস্তে আমি প্রথম গুলোকে সংক্ষেপে সংক্ষেপে বলবো, টাচ দিয়ে আসবো, এরকম করবো। পরের ক্লাসে আরো কম বলবো, পরের প্রথম থেকে, মানে যখন দেখবো যে আপনারা বুঝতেছেন তখন খালি টাচ দিয়ে আসবো, যেন আপনাদের মনের ব্রেনের মধ্যে গেঁথে যায়। এই জন্য এইভাবে বারবার এগুলো রিপিট করতেছি। আচ্ছা, এরপরে আমাদের আসছে বাচ্চিম। বাচ্চিম নিয়ে তো আমরা পড়ার আগে অনেক কথা শুনে আসছি। এইটা আমরা আজকে বেশি পড়বো না, শুধু টাচ দিব, কারণ আজকে বাচ্চিম বলে মাথা হ্যাং হয়ে যেতে পারে বাচ্চিম যদি সবটা শেষ করি। তো বাচ্চিমের আজকে জাস্ট শুধু আমরা এই কিছু নিয়ম কানুন ঝাপসা দেখে যাই, পরের ক্লাসে আমরা এটা আরো ভালো করে পড়বো। বাচ্চিম, বাচ্চিমকে বলা হয়, দেখেন ফাইনাল কনসোনেন্ট বলছি, বাচ্চিম মানে হলো ফাইনাল কনসোনেন্ট। ফাইনাল কনসোনেন্ট এইভাবে আমরা বলতে পারি সর্বশেষ ব্যঞ্জন বর্ণ, সর্বশেষ ব্যঞ্জন বর্ণ। অথবা এইটাকে আবার অনেকে বলেন বাচ্চিম হলো যা নিচে বসে তাই বাচ্চিম, এইভাবেও আমরা সংজ্ঞাটা দিব না। বাচ্চিম হলো সর্বশেষ ব্যঞ্জন বর্ণ, যদি বলি এটা হলো সেফ, সর্বশেষ ব্যঞ্জন বর্ণ। যদি আপনি বলেন যা নিচে বসে তাই বাচ্চিম, তাইলে এখানে আপনাকে এইভাবে কেউ লিখে বলতে পারে এই উপরের জিরোর নিচে এটা বসে, তাহলে কি এটা বাচ্চিম? এরকম কিন্তু বাচ্চিম হবে না। এই জন্য আমরা বলবো সর্বশেষ ব্যঞ্জন বর্ণ যেটা, যেমন এখানে যদি আমি এই যে এটা দিই, তাহলে এখানে সর্বশেষ ব্যঞ্জন বর্ণ কোনটা, নিয়ন, এটা হলো বাচ্চিম। ঠিক আছে? এইভাবে আমরা বলবো। তারপরে আরেকটা সংজ্ঞা এইভাবে দিতে পারি, প্রত্যেকটি সিলেবলের সর্বশেষ ব্যঞ্জন বর্ণকে বাচ্চিম বলে। বাচ্চিম খালি একটা শব্দের মধ্যে একটাই হবে না, একটা শব্দের মধ্যে একাধিক বাচ্চিম হতে পারে। আমরা এখানে যে বাচ্চিম শব্দটা লিখছি, এটার মধ্যে দেখেন দুইটা বাচ্চিম। বাচ্চিম শব্দটা যে লিখছি, প্রথমটা হলো বাত, তারপরেরটা চিম, তার মানে এইটা একটা সিলেবল, এইটা একটা সিলেবল, এই দুইটা সিলেবলের মধ্যে দুইটা বাচ্চিম। তার মধ্যে যদি আপনি খালি বলেন সর্বশেষ ব্যঞ্জন বর্ণকে বাচ্চিম বলে, তাহলে এই সংজ্ঞা অনুযায়ী হবে শুধু মিয়মটা বাচ্চিম। কিন্তু আপনি যদি বলেন প্রত্যেকটি সিলেবলের সর্বশেষ ব্যঞ্জন বর্ণকে বাচ্চিম বলে, তাহলে এখানে দ্বিগুত বাচ্চিম, মিয়ম বাচ্চিম। এই আমার কথাটা বুঝছেন কিনা বলেন? জি স্যার। অর্থাৎ সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে অবশ্যই সংজ্ঞা টঙ্গা কোনো কাজে লাগে না, খালি বুঝলেই চলে। কিন্তু প্রথমে আমরা বোঝার জন্য বলি যে সর্বশেষ ব্যঞ্জন বর্ণকে বাচ্চিম বলে। যদি সর্বশেষ ব্যঞ্জন বর্ণকে বাচ্চিম বলেন, তাহলে এখানে শুধু মিয়মটা হবে বাচ্চিম, শুধু মিয়ম বাচ্চিম, কারণ এই শব্দের সর্বশেষ ব্যঞ্জন বর্ণ হলো মিয়ম। কিন্তু যদি আমরা সংজ্ঞাটা এইভাবে দিই, প্রত্যেকটি সিলেবলের সর্বশেষ ব্যঞ্জন বর্ণকে বাচ্চিম বলে, তাহলে এখানে সিলেবল হলো দুইটা, বাচ্চিম, বাচ্চিম। সিলেবল বুঝেন? সিলেবল স্যার হচ্ছে উপরের শব্দটাকে স্যার সিলেবল বলা হচ্ছে না? এইরকম বুঝলে তো একবারে কোরিয়ান ভাষা খায় দিবে। আমি স্যার তাহলে বুঝতে পারিনি। আচ্ছা, বাচ্চিম খেয়াল করেন, বাচ্চিম আমরা কয় ভাবে উচ্চারণ হচ্ছে এই শব্দটা, বাত, তারপরে আসছে কি চিম। একবারে যতটুকু উচ্চারণ হয় ততটুকু একটা সিলেবল বলা হয়। সহজ কথা, সহজ কথা হলো, যেমন আমরা উচ্চারণ করলাম, যেমন আরেকটা শব্দ আমি লিখি আপনাদেরকে, তাইলে বুঝবেন। এখানে আমি একটা শব্দ লিখি, খি দা রি দা। এখানে দেখেন আমি একটা শব্দ লিখছি, দেখা যাচ্ছে শব্দটা? জি স্যার, জি স্যার। খিদারিদা। কি দা রি দা। দেখেন আমি উচ্চারণ করতে গিয়ে এখানে 4 বারে উচ্চারণ হচ্ছে, কি দা রি দা। তার মানে এইখানে সিলেবল কয়টা?
চারটা স্যার তাহলে। চারটা সিলেবল, এখানে চারটা সিলেবল। আর সিলেবলের জন্য আরেকটা মানে প্রত্যেকটা সিলেবলের সাথেই একটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থাকবে এরকম সিলেবল। জি স্যার। খি দা রি দা, এখানে চারটা সিলেবল। আচ্ছা এখন তাহলে বাচ্চিম করে এই চারটা সিলেবলের মধ্যে একটাও বাচ্চিং নেই স্যার। আচ্ছা বাচ্চিম, একটাও বাচ্চিম নেই, কারণ কি আমাদের সংখ্যার সাথে মিলতেছে না। আমরা বলছি প্রত্যেকটা সিলেবলের সর্বশেষ ব্যঞ্জন বর্ণকে বাচ্চিম বলে, এখানে একটা সিলেবল, এই সিলেবলের সর্বশেষ ব্যঞ্জন বর্ণ আছে না স্যার। নাই, কারণ এটা সর্বশেষ এই সিলেবলের সর্বশেষ স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ নাই কিন্তু। তাহলে জি স্যার। আমাদের সংজ্ঞা অনুযায়ী এখানে ব্যঞ্জন বর্ণ সিলেবল বাচ্চিম নাই। তারপরটা দা, এই দার মধ্যে ইয়ে আছে, এই বাচ্চিম আছে না স্যার। না, কারণ না, আমাদের সর্বশেষ ব্যঞ্জন বর্ণ, তাহলে সর্বশেষ ব্যঞ্জন বর্ণ এখানেও নাই। তারপরে রি দা, তার মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী এখানে কোনো বাচ্চিম নাই, আর আসলেও বাচ্চিম নাই। ঠিক আছে, এরপরে আপনি আসেন এখানে এই বাচ্চিমের জায়গায় আসেন। বাচ্চিম শব্দটা বলতে গিয়ে আমাদের সিলেবল কয়টা এখানে? দুইটা দুইটা। স্যার। দুইটা। তাহলে আমরা এই এখানে সংজ্ঞা বলছি প্রত্যেকটি সিলেবলের সর্বশেষ ব্যঞ্জন বর্ণকে বাচ্চিম বলে। তাহলে এখানে যে একটা সিলেবল, এই সিলেবলের সর্বশেষ ব্যঞ্জন বর্ণ কোনটা? দ্বিগুণ। দ্বিগুণ স্যার। এই দ্বিগুণ একটা বাচ্চিম। আবার ছিম, ছিম এটা আরেকটা সিলেবল, এই ছিমের সর্বশেষ ব্যঞ্জন বর্ণ কোনটা? মিয়ম। মিয়ম স্যার। নিয়ম। তাহলে এটা একটা বাচ্চিম। জি এখন স্যার। এখন কেউ প্রশ্ন করলেন না আমাকে যে স্যার এই শব্দটারে আমি প্রথমে না দিয়া এই পাশে না দিয়া নিচে দিছি কেন? স্যার এটা স্যার যে এর আগে বলছিলেন স্যার, উপরে বসাইলে স্যার আর তোর সাথে অ আর কোনো একটা বসাইতে হবে স্যার। শুধু হচ্ছে বর্ণটা স্যার হচ্ছে পাশে বসানো আছে। আচ্ছা আমি আবার বলি, লিখি দেখেন একটু, পা, তারপরে বা